কিছু সিদ্ধান্ত জীবনে যেরকম আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক অনেক সময় আপনাকে পিছিয়ে দিতে পারে, আপনাকে নিমজ্জিত করতে পারে দুর্দশায়। এবং সেরকম কিছু সিদ্ধান্ত জীবনের মতো খেলার মধ্যেও নিতে হয়, এবং সেই খেলাটা যখন হয় ফুটবল, তখন কিন্তু একটা মিলি সেকেন্ড সেই সিদ্ধান্তগুলোই আপনার পুরো ম্যাচের একটা ইম্প্যাক্ট তৈরি করে দিতে পারে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ের আজকের আয়োজনে আমরা কথা বলবো বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে, এবং যে সিদ্ধান্তগুলো খেলোয়াড়রা নেন, কোচরা নেন, ম্যানেজাররা নেন, এবং সেটার উপরে নির্ভর করে পুরো একটা ম্যাচের গতিপথ বদলে যেতে পারে। দ্বিতীয় সেমিফাইনালটা অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে। স্পেনের সঙ্গে কে ফাইনালে খেলবে সেই বিষয়টা নিয়ে যত আলোচনা, এবং মোটামুটি ইংল্যান্ড তাদের ছকে খেলাটা খেলে ফেললেও শেষ দিকে কিছু সিদ্ধান্তের কারণে আমার মনে হয় আর্জেন্টিনা তারা তাদের পথটা বেছে নিয়েছে সেই জয়ের আবারও আরেকটা ফাইনালে। লিওনেল মেসির হাত ধরেই বা পা ধরে বলা যেতে পারে আর্জেন্টিনা পৌঁছে গেছে বিশ্বকাপে উপর্যুপরি ফাইনালে। 2016-তে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি রিটায়ারমেন্টে যাওয়ার, এবং সেটা পরবর্তীতে কিন্তু পরিবর্তন করেছেন। সেটা যদি না হতো তাহলেও আমি জানি না আর্জেন্টিনার এই পুরো ইতিহাসটা, ফুটবলের গতিপথটা কোন দিকে যেত। কথা হবে এইসব নিয়েই। আমি আহমেদুদ্দিন পারভেজ আপনাদের সঙ্গে রয়েছি যুক্ত প্রতিদিনকার মতোই, এবং আজকে আমার সঙ্গে একজন খুবই বিশেষ অতিথি রয়েছেন, সিনিয়র সাংবাদিক এবং সেই সাথে কথা সাহিত্যিক, খেলা পাগল মানুষ, মুস্তফা মামুন। ওয়েলকাম করছি আপনাকে। ধন্যবাদ। মামুন ভাই, আপনার লেখনীতে তো ফুটবলের ইতিহাসের অনেক গল্প উঠে এসেছে বিভিন্ন সময়ে, এবং এই খেলাটাকে আপনি একটা ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখেন, সেটা আপনার লেখনীতেই প্রকাশ পায়, আমরা দেখি। তো এই যে লিওনেল মেসিকে নিয়ে আমার স্টার্টিংটা করা, বেসিক্যালি তাকে নিয়ে আসলে কথাটা বলতেই হবে শুরুতে, উপায় নেই, আর তিনি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, অল টাইম গ্রেট অনেকে বলছেন। লিওনেল মেসির ওভারঅল জার্নিটা আপনি যেভাবে আপনার পার্সপেক্টিভ থেকে দেখেন, মানে আমি যেভাবে শুরু করলাম জানি না অতিরঞ্জিত হয়েছে কিনা, যে তিনি যে সিদ্ধান্তটা আসলে বদল করেছিলেন রিটায়ারমেন্ট থেকে ফিরে আসার 16-তে, তাতে করে কি আর্জেন্টিনার ওভারঅল আপনার ফুটবলের ট্র্যাজেক্টরিটাই কি বদলে গেল কিনা, বা তিনি যে সাহসটা আবারও নিয়েছেন, দেশদ্রোহী থেকে তিনি আবার বীর হয়ে গেলেন, ব্যাপারটা কেমন দেখছেন? দিস ইজ হাউ হোয়াট ইজ ফুটবল ইজ অল অ্যাবাউট। আমি মাঝে মধ্যে ভাবি যে 2016-তে শেষ হওয়ার, এবং দেখেন 2010 বেশি আমি ওয়ার্ল্ড কাপটা কভার করেছিলাম, হি ওয়াজ এট হিজ প্রাইম। সব কিছু মিলিয়ে হাইপ, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে এবার হবে 8 থেকে 12 ব্যালন ড'র জিতেছেন, এবং সেটা কিন্তু যে কোনো রকম ব্যালন ড'র জেতা না, বাই ক্রাশিং অল দ্য রেকর্ডস, হ্যাঁ, ড্রিবলিং অল দ্য প্লেয়ার্স, হি ডিড এভরিথিং অলমোস্ট হোয়াট এভার হি ওয়ান্টেড টু এট দ্যাট টাইম। তো সেই মেসি কিন্তু 2010-এ কোনো গোল করেন নাই। ওহারেস মেসি কিন্তু এর আগে 2006-এও ওই 15 মিনিট 20 মিনিট নেমে কিন্তু গোলও করেছেন, অ্যাসিস্টও করেছেন। 2010-এ তার কিচ্ছু নাই। কী আছে, একটা অ্যাসিস্ট আছে যেটা তেভেজকে দিয়েছিলেন মেক্সিকোর এগেন্স্টে, সেটার অফসাইড কিনা এই নিয়ে প্রশ্ন ছিল, আসলে কোনো কন্ট্রিবিউশন নাই। আবার দেখেন অন্যভাবে যদি দেখি, এটা ম্যারাডোনাকে প্রশ্ন করা হয়েছিল 2014-তে যখন ম্যারাডোনা এসেছিলেন, তখন ম্যারাডোনার উত্তর ছিল যে মেসি, বলা হচ্ছিল যে 14 অনেক ভালো খেলেছে, তুমি যখন কোচ ছিলে মেসি তখন ভালো খেলে নাই, ওটা তো ওর বিশ্বকাপ। তো ম্যারাডোনার উত্তর ছিল সে ভালো খেলে নাই, গোল করে নাই, কিন্তু সে গোলকিপারদের স্টার বানাইছে, এবং দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি অল অ্যাবাউট। প্রথম ম্যাচে ভিনসেন্ট ইনিয়েমা অসাধারণ সেভ করেছিল, তারপর প্রত্যেকটা ম্যাচে ইভেন যে গোল করেছিল আর্জেন্টিনার পালেরমো, যে গোলটা ছিল গ্রিসের সঙ্গে, যে মেসি মেরেছে, বারের ইনসাইডে লেগেছে, আরেকজনের পায়ে লেগেছে, তারপর ওর কাছে এসছে। মানে আমি বলছি কি, ফুটবল যে কত অনিশ্চয়তার খেলা, সেই মেসি যে প্রাইমে সে কিচ্ছু করতে পারে নাই, 18-তে ডান, ইনফ্যাক্ট 22-এ আসলে সেরকম কেউ আশাও করে নাই, মনে হচ্ছিল ওকে মেসির লাস্ট ড্যান্স হবে 22-এ। 26 তো এটা তো কল্পনার বাইরে। আসলে কাউকে যদি অ্যান্ডারসনের যদি কথা লিখতো, সেও আসলে এই কথা কেউ লিখতে পারতো না যে 39-এ একটা প্লেয়ার এসে ওয়ার্ল্ড কাপ ফুটবল ডমিনেট করবে, ওয়ার্ল্ড কাপ ডমিনেট করবে। ডমিনেট মানে কি, ম্যারাডোনার পর ইভেন আমার তো কখনো মনে হচ্ছে 86-র ম্যারাডোনার মতো, কারণ প্রত্যেকটা ম্যাচে সে ডিসাইডার ইন এভরি ম্যাচে। এবং দেখেন তার যে ট্রান্সফরমেশন, সে স্কোরার ছিল, শুরুতে স্কোরিং পজিশনে ছিল, অপোনেন্ট দুর্বল ছিল, এবং আমার ধারণা যে ওইটাও আমি জানি না, আর্জেন্টিনার পত্রপত্র আমি পড়ার চেষ্টা করি স্প্যানিশ থেকে অনুবাদ করে, তো তাতে মনে হচ্ছে যে টেকটিক্যালি যে মেসির, আমরা কী ভেবেছিলাম যে মেসি ডিপ থেকে অপারেট করবে, পাস দিবে থ্রু দ্য মিডল, এটাই হবে। হ্যাঁ, রাইট সাইডে সে কিন্তু রাইট সাইডে ড্রিবল করে, সে যখন ছিল সে ইনভার্টেড উইঙ্গার মতো ড্রিবল করে সে কিন্তু ইনকাট করে ভিতরে ঢুকতো। এই তো বার্সেলোনা রাইট উইঙ্গার হিসেবে তার প্রথম পড়েছে ফলস লাইন হওয়ার আগে। এখন তো সেটা কিন্তু এখন দেখেন মেসি ক্রস করছে, আপনি ওয়ার্ল্ড কাপে দেখেন যে ক্রসিং, হ্যাঁ সে করে, কর্নার করে, কিন্তু ক্রসিং কিন্তু মেসির খেলার টপ এবিলিটির মধ্যে নাই, একটা লেসার এবিলিটি। পেনাল্টিতে সবচেয়ে দুর্বল জায়গা, তারপরে আমরা ধরে নিই আচ্ছা ক্রস টসও করতে পারে। এইবার মনে হচ্ছে যে সেটাই মেসির স্ট্রেংথ, এবং উইঙ্গার নাই,
মেসি কিন্তু দেখেন উইঙ্গার হয়ে গেছে, সে ডিপ প্লেমেকার হিসেবে শুরু করার কথা, অলমোস্ট নাম্বার 9 হিসাবে প্রথম ম্যাচগুলো খেলেছে, মানে 9+ বলা যায় আর কি, 9+হাফ, মানে প্রথম কয়েকটা ম্যাচে স্কোর করলো যখন, তারপরে দেখেন এখন সে উইঙ্গার নাই, হয়ে গেছে। সে উইঙ্গার হয়ে গেছে এবং দিস ইজ আনবিলিভেবল। আমি ওইটা দেখে আমি সবচেয়ে অবাক হচ্ছি যে আসলে প্লেয়ার, এবার গার্দিওলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মেসি সেরা নাম্বার 9 কিনা, মানে নাম্বার 9 এবং সেরা নাম্বার 10 কিনা, সেরা নাম্বার 9 কিনা, যে ফলস 9। তো ও বলছিল যে গার্দিওলার ইন্টারভিউটা আপনি মাঝে মধ্যে দেখেন যে সে সেরা নাম্বার 9, সেরা নাম্বার 8, 7, 5, 4 যা বলবো তাই, ঠিক আছে। পুরো একবার তার কিছু গোলকিপিংয়ের প্র্যাকটিসে মেসির কিছু গোলকিপিংয়ের ছবি ইয়ে করেছিলেন, মানে পোস্ট সেখানেও করেছিলেন। তিনি- সে বলেছিলেন যে ইফ হি ওয়াজ এ গোলকিপার দেন মানি গোলকিপার উড হ্যাভ বিন ইন চ্যালেঞ্জ, এরকম। তো সেই কারণে মেসির মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট, এবং আমার কাছে মনে হচ্ছে নিজেকে যে ট্রান্সফর্ম করা, হাঙ্গার, নিজেকে ট্রান্সফর্ম করা, আমার ধারণা যে আমরাও আসলে জানি না, আসলে আমরা অত বুঝতে পারি নাই যে মেসি আসলে তার বড়ত্বের জায়গা আছে, কিছু জায়গা আছে আসলে শেষ পর্যন্ত আমার ধারণা মেসি নিজেও বুঝতে পারে না। এবং মাঝে মধ্যে আমার মনে হয় যে ফুটবল ইজ ফর হিম, এটা আমরা ম্যারাডোনার সময় বলতাম। ম্যারাডোনার সময় একটা ছবি চাপা হয়েছিল একটা পত্রিকা, যে ম্যারাডোনা মনে হচ্ছিল দৌড়াচ্ছেন এবং বলের সঙ্গে কথা বলছেন, তার মুখভঙ্গি ছিল কথা বলছেন। তো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এরকম না হলে না, এটা ধরেন আপনি ওয়ার্ল্ড কাপের আগে, ধরেন আমরা 16ই জুলাইয়ের বদলে আজকে 16ই জুন আমরা কথা বলছি, সর্বোচ্চ আমরা কী ভাবতে পারতাম? মেসি গ্রেটেস্ট সর্বোচ্চ ভেবে আমরা ভাবতে পারতাম যে ওকে মেসি 2-3 গোল করবে, কিছু অ্যাসিস্ট করবে, এবং দল যেহেতু ভালো কাজে বাকিরা সাপোর্ট করবে। এবং আমি মনে করি এই পুরো জায়গাটাতে আসলে আমাদের স্কালোনি ক্রেডিটটাকে দিতে হবে থ্রু আউট দ্য। মেসিকে সে 1 নম্বর মেসিকে ফ্রি রোল দিয়েছে, সেটা অনেকেই দিয়েছিল। আবার ফ্রি রোল দেওয়ার পাশাপাশি সেই ফ্রি রোলটা যেন দলের জন্য কার্যকর হয় সেটাও কিন্তু সে এনশিওর করেছে। সে কিন্তু গত ওয়ার্ল্ড কাপে মেসি যে ভালো করলো, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে দলকে মেসি নির্ভরতাকে বের করে সে এমন একটা জায়গায় এসেছে যাতে মেসিও প্রেশার না নেয়, বা মেসি যখন আন্ডার প্রেশার বাকিরা যেন পারফর্ম করে, সেটা যেন মেসিকে রিল্যাক্স করে, অ্যান্ড ভাইস ভার্সা, এরকম। এবং সেটার ফল কিন্তু আসলে আর্জেন্টিনা করেছে। আবার দেখবেন মেসিকে ছাড়াও কিন্তু আর্জেন্টিনা কিছু ম্যাচ খেলেছে এগেন্স্ট ব্রাজিল, ওয়ান অফ দ্য মাস্ট হ্যাভ সিন, এবং সেটা কিন্তু পুরো অন্য আর্জেন্টিনা, হাই টেম্পো, সেই আর্জেন্টিনা ট্রানজিশনও পারে। তো আবার মেসি যখন খেলছে তখন মেসি কি ট্র্যাক ব্যাক করতে পারে না, যেটা রোনালদোর ক্ষেত্রে দেখি ব্যালেন্সটা নষ্ট হয়। সেইটা কভার করার জন্য কিন্তু স্কালোনি তার মিডফিল্ড এবং হচ্ছে ওই উইং ব্যাক, সেটা দিয়েও কিন্তু সে কভার করে যাতে ট্র্যাক ব্যাকের সময় মেসি জায়গাটা এক্সপোজ না হয়। সো ইন এ ওয়ে সে মেসি নির্ভরতাকে আর্জেন্টিনা বের করেছে। আবার আসলে সে অনেক বেশি মেসি নির্ভর করেছে, কিন্তু মেসিও মনে করে না যে আমি সব, আবার অন্যরা মনে করে না যে মেসি ছাড়া আমরা অচল। এই যে সাইকোলজিক্যাল জায়গাটা, আমি মনে করি স্কালোনির যে টেকটিক্যাল ফুটবলিং টেকটিক্সে তো আসলে অনেকগুলো জায়গা আছে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে সে দলকে মেসি নির্ভরতাকে বের করেছে, আবার একই সঙ্গে মেসি সর্বোচ্চটা বের করেছে। এরকম দুইটা কন্ট্রাস্ট অ্যান্ড ব্যালেন্সিং জিনিস করা, সেটা আসলে সাকসেসের কারণ। তো আমার মনে হয় যে আমি প্রতি ম্যাচে আমি ভাবি, এবং আমার ধারণা গতকালের পর আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা তো অনেক কিছু ভাবতাম, গতকালের পর সর্বোচ্চ যে মেসিকে অপছন্দ করে সেও বোধহয় আমার মনে ভাববে যে এই লোকটার ওয়ার্ল্ড কাপে আর কোনোদিন দেখবো না, সেও এই বেদনায় মানে আক্রান্ত হবে, আই এম শিওর। তার প্রেমীরা তো হবেই। আমরা তো ধরেন যে আমরা গুনছিলাম প্রতি ম্যাচ পর যে এই শেষ। আমার যখন কোয়ার্টার ফাইনালে মনে হচ্ছিল সেই হেরে গেলে, আচ্ছা জিতলে তো তৃতীয় স্থান, মানে আমরা জানবো যে আজকে মেসির লাস্ট ম্যাচ, নকআউটে সেটা জানা যাবে না। কিন্তু কালকেরটা আসলে দিস ইজ সামথিং এবং আমার মনে হয় যে আমরা একই সঙ্গে আর্জেন্টিনার টিমের ক্রেডিটটাও ঠিক হবে না। কারণ দেখেন মেসি যখন স্কোর করছেন আমরা সবই ভালো মেসির, কিন্তু এনজো ফার্নান্দেজের যে ওই গোল, ওটা তো কি স্ট্রাইকটা ছিল, এবং সে কিন্তু এই স্ট্রাইকটা চেষ্টা করছে। এটাও আর্জেন্টিনা দলের ক্রেডিট দেখেন, অনেক প্রবলেম সত্ত্বেও কিন্তু আর্জেন্টিনা, যদিও মানে আমরা জানি যে উইং নিয়ে অনেক কথা হয় ফুটবলে, এখন তো উইং খুবই গুরুত্বপূর্ণ, ট্রানজিশন উইং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ইংলিশ ফুটবল অনেক বেশি দেখে ফেলে, আমরা ওটার গুরুত্ব আরও বেশি বুঝি। বাট 96 যে ইংল্যান্ড রামসের যে দলটা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেটা কিন্তু নোন এজ উইংলেস ওয়ান্ডার, উইং ছাড়াই তারা জিতেছিল, 4-4-2 একটা কম্প্যাক্ট খেলা ছিল। তো এখন আর্জেন্টিনা উইংলেস মানে হিসেবে এসেছিল, কিন্তু দেখেন আপনি আর্জেন্টিনার অপশনসগুলো দেখেন, আর্জেন্টিনা যে পারে চাপের মধ্যে থেকে তো রিল্যাক্স থাকে, অপশনগুলো কি লং রেঞ্জে হচ্ছে আপনার এনজো ফার্নান্দেজের মধ্যে আছে, ইভেন হচ্ছে যে আপনার ম্যাকালিস্টার ভালো শুট করতে পারে, আবার যদি আলভারেজ থাকে হি ক্যান মেক ভেরি বিগ থিং আউট অফ নাথিং। আগের ম্যাচটা তো আচ্ছা, আবার দেখেন
ক্রস, যারা লাতিন দলগুলো একটা প্রবলেম, লাতিন দলগুলো ইউরোপের সঙ্গে হারার পেছনে একটা বড় কারণ ধরা হয় যে হাই বলে বা লং বলে তারা আসলে মিট করতে পারে না, ডিফেন্ডার উইন করে, এই সাধারণত এটা। সেখানে দেখেন ক্রস করার সময় আপনি যদি সেট পিস হয় দেখেন সেখানে রোমেরো ওতাবেন্দি তারা কিন্তু এসছে এবং তারা গোল করছে। এবং মিডফিল্ডে ম্যাকালিস্টার এনজো তারা কিন্তু রান নিয়ে গোল পাচ্ছে, তারাও হেডে গোল পাচ্ছে। আচ্ছা, ম্যাকালিস্টার ইভেন ফার্স্ট আপনি গত ম্যাচে দেখবেন যে ফার্স্ট যে গোলটা মানে ফার্স্ট বারে করা এবং ম্যাকালিস্টার মিট করবে এটা কিন্তু প্ল্যান ছিল। এই জন্য ওই গোলটা হওয়ার পর কিন্তু আর্জেন্টিনার কোচিং স্টাফ স্পেশালি ওয়াল্টার স্যামুয়েলকে তার কাছে গিয়ে তাকে সবাই করছিল, তার মানে বোঝা যাচ্ছিল যে এই প্ল্যানটা হয়তো তার থেকে আসা। তার মানে অপশন আপনি দেখেন, আবার মেসি তো আছেই, কিন্তু লং রেঞ্জে যখন কম্প্যাক্ট থাকে লং রেঞ্জে তারা শর্ট করে, এনজোর, আলভারেজ এবং ম্যাকালিস্টার আছে। আবার সেট পিসে হচ্ছে আপনার এরকম আছে। আবার হচ্ছে ধরেন লাউতারো যখন থাকে তখন কিন্তু আপনার যে কোনো রকম লব, যে কোনো রকম আপনার চিপ সেটা মিট করার লোক আছে। এবং গতকাল সেকেন্ড গোল দেখেছে, সেকেন্ড গোল যখন সেন্টারটা হয়েছিল দেখেন আপনি ডিফেন্ডার ছিল এবং সে যে কি ঠান্ডা মাথায় ওঠে মিট করেছে, এটা একদম মানে টপ ক্লাস ইউরোপিয়ান স্ট্রাইকারের মতো। যদিও সে ইউরোপে খেলার ফলে তার মধ্যে ইউরোপিয়ান ব্যাপারটা আছে, কিন্তু সাধারণত আমরা ইউরোপিয়ান দলগুলোকে লাতিনের মধ্যে যেমন ধরেন এই ব্রাজিলের এগেনস্টে নাম কি আমাদের হালান্ড, ঠিক এরকমই কিন্তু যে হালান্ড একদম স্পট জাম্পে অনেক উপরে উঠে গিয়ে মনে হচ্ছে কেউ নাই, আমি একা, দেয়ার আর মেনি পিপল। তো ফলে এতগুলো অপশনস যখন একটা দলের আছে এবং তারপর মিডফিল্ডে তারা যেটা করতে পারে, ক্রিয়েটিভিটির অভাব আছে মিডফিল্ডে, সেটা যেহেতু লেসলসো বা মেসি ছাড়া ক্রিয়েটিভ স্পার্কটা একদম নাই, হ্যাঁ, বা ওই আপনার নিকোলাসকে খেলাচ্ছে না, কিন্তু কম্প্যাক্ট, কিন্তু মূল জায়গাটা হচ্ছে উনি কম্প্যাক্টনেসের উপর আসলে গুরুত্ব দিয়েছিলেন। এবং সেই কম্প্যাক্টনেসটা কী করে, কম্প্যাক্টনেসটা আপনাকে যেমন সবচেয়ে যে জায়গাটা হচ্ছে, আমি টেকনিক্যাল জায়গাতে আমি খেয়াল করেছিলাম 1-0 হওয়ার পরে যেটা হয়, ব্রাজিলের যেটা হয়েছিল, ফ্রান্সের যেটা হয়েছিল 2-0 হয়ে যায়, কারণ তখন আপনি অনেক কমিট করবেন। আর্জেন্টিনা তাই করেছে, কিন্তু আর্জেন্টিনা কমিট করতে গিয়ে ওই যে দেখেন কখনো কোনো আপনার ইন ডিসগাইজ হেল্প করে না, অন্যরা হয় কি যেহেতু ফ্লাঙ্ক ব্যবহার করে, কুইক ট্রানজিশন করে, ফলে কিন্তু কাউন্টার অ্যাটাক হয়। আর্জেন্টিনা একটার পর টেম্পোটা কিন্তু তারা কন্ট্রোলে করে স্লো টেম্পোতে করেছে এবং ওইভাবে করে নাই, কারণ হচ্ছে কি কাউন্টার অ্যাটাক যদি হয় আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু ইংল্যান্ড পেস বেশি, আর্জেন্টিনার পেসটা দুর্বল, ফলে কিন্তু তারা স্লো করে, তারা বিল্ড আপটা স্লো করে নিজের জায়গাটা ঠিক রেখে কিন্তু তারা খেলেছে। এবং ওইটাই আমি মনে করি যে 1-0 হওয়ার পরে এইসব নকআউট পেয়েছে 2-0 খুব স্বাভাবিক। এবং কোন দল, যে দল কুইক, ফাস্ট, ফিজিক্যাল, যার এগেইনস্টে ডিফেন্স হচ্ছে দুর্বল তুলনামূলক, তো ফলে সেই জায়গাটাও যে আসলে সেট করেছিল। এবং সবগুলো ম্যাচে কিন্তু আর্জেন্টিনা খুব গুরুত্বপূর্ণ, এক গোল খাওয়ার পর এই সমস্ত ম্যাচে কিন্তু নিজেকে হারিয়ে ফেলা, অনেকদিন ধরে দলটা খেলছে এটা একটা কারণ। এবং ওই যে মিডফিল্ডটা কম্প্যাক্ট মিডফিল্ড, 3-4জন, তারা কিন্তু দে আর লেস ক্রিয়েটিভিটি আছে বলতে, কিন্তু তারা হচ্ছে মোর অর্গানাইজড, দে আর মোর কমিটেড। ডিপল, পারদেস, ইভেন এনজো, ম্যাকালিস্টার আপনি ধরুন বল উইন করার জন্য চেষ্টা করছে, আপ অ্যান্ড ডাউন মুভ করছে। তো ফলে হচ্ছে কি তার ওই যে 4-4-8, আসলে আপনি যদি একবার চিন্তা করেন আর্জেন্টিনা 4-4-8, কারণ তার যে ডিফেন্সের যে ট্রেডিশনাল দুর্বলতা সেটা স্ট্রং লাইন অফ 4 বা লাইন অফ 3 দিয়ে সেটা করেছে। এই জন্য সেটা যাবতীয় ক্রিয়েটিভ যে স্পার্কগুলো, আলমাদাকে ড্রপ করেছে, নিকোবাসকে খেলায়নি, লেসলসকে নামাচ্ছে না, তাই না, সে কিন্তু হার্ড ফোর্ড প্লেয়ার নামাচ্ছে, যেটা ঠিক আমাদের ইয়ারের পছন্দ না, দর্শকদের পছন্দ না, সাপোর্টারদের পছন্দ, বাট ইটস অল ওয়ার্কিং। এবং আসলে সব কিছুর পেছনে ওয়ার্ক করে যদি মেসির মতো একজন থাকে, হি উইল গিভ ইউ দ্য আলটিমেট এজ and then everything will be counted good. That's what exactly happened. মানে মেসির না থাকাটা কি তখন অন্যভাবেই তো অ্যাড্রেস করতে হবে, তাই না? কারণ ক্রিয়েটিভিটির একটা শর্টেজ আছে, সব অনেক কিছুরই কমতি আছে হয়তো এই দলটার, কিন্তু এই এক মেসি, মানে ইমাজিন করেন তিনি অন্য যে কোনো একটা দলে সাপোজ আছেন, সেই দলের শক্তিমত্তাটা তো দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হয়ে যাওয়ার কথা, তাই না? এক্স্যাক্টলি। আমার মনে আছে 2010 ওয়ার্ল্ড কাপ যখন আমি গিয়েছিলাম কভার করতে, তখন প্রচুর স্পেনিশ সাংবাদিকদের সঙ্গে, যেহেতু তখন আমরা বার্সেলোনা অ্যান্ড অল দিস, তো ওদের সবার মধ্যে আমি একটা আফসোস দেখছিলাম, অন্তর্গত আফসোস, মেসি স্পেনের বলছে। তো আমি একটা লেখা লিখেছিলাম স্যার, যে স্পেনের সব আছে, শুধু একজন মহানায়কের অভাব, যে এই কী বলে যে আপনার অনেক প্লেয়ার কিন্তু একজন এক্সট্রা স্টার যে আসলে দলটাকে এইরকম ক্রুশাল মোমেন্টে যখন কিছু হচ্ছে না হয়ে দেবে, তো ওইটা কিন্তু আছে। এবং যদি আপনি মনে করেন যে মেসি স্পেনে থাকতো তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপটা তারা অনেক আগে জিততো। এবং আমি এই জন্য বলছি সে কিন্তু স্পেনিশ হতেই পারতো, স্পেনের হওয়ারই তো কথা ছিল তার, একভাবে চিন্তা করলে এমবাপ্পে যেভাবে ফ্রান্সের হয়েছে এরকম হয়েছে, তো হইতেই পারতো। তো ফলে হয়েছে কি এটা হতো, কিন্তু
ওইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে মেসিকে যে টিমমেটরা এত ভালোবাসছে এখন, তার জন্য খেলছে, এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তারা সবাই কিন্তু বড় হয়েছে মেসিকে দেখেই আসলে। এরা সবাই যখন ফুটবল হয় তখনই তো মেসি বিগ স্টার, 2010-12 এরা 8-10 বছর বয়সের সবাই। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, এত কিছুর পরও কিন্তু আপনি দেখবেন মেসি যে অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, যখন সে বার্সেলোনা হিরো লাইক এনিথিং গ্লোবাল ফুটবলে, তখন আর্জেন্টিনায় তার আসলে সেরকম কোনো আপনি হেট্রেড হয়েছে, সমালোচনা হয়ে যায়, তারা বলেছে এটা। এবং ওয়ান অফ দ্য রিজন ছিল, সেখানেও একটা মজার বিষয় ছিল, মেসি যে আর্জেন্টিনায় তো হেটেড হয়েছিল ওই সময়টাতে, কারণ হচ্ছে মেসি নেভার প্লেড ইন আর্জেন্টিনা, স্পেশালি সে বোকা বা রিভারে খেলে নাই। এবং আর্জেন্টিনার ফুটবল আসলে, আমরা হচ্ছে তো আর্জেন্টিনায় লাফাই, ওদের দেশে কিন্তু ওদের কাছে এটা সেকেন্ডারি। হ্যাঁ, এখন তো তাদের সিলেকশন মানে আলবিসেলেস্তে দে আর বিগ, মানে যখন খেলে, কিন্তু দেশে তাদের বোকা এবং রিভার, ওই রাইভালরি বা রেসিং বা অন্য দলগুলো, তো মেসি আসলে কোনো ব্লকের সাপোর্টটা পেত না, মানে জার্নালিস্টিক জায়গায়, সাপোর্টারদের জায়গায়, তেভেদের জন বোকা আছে, আইমারের রিভার প্লেট ছিল, বা মানে সবারই একটা অরিজিন সেখান থেকে শুরু, বাট মেসির একেবারে সেই সাপোর্ট বেসটা ছিল না দর্শকদের মধ্যে। এবং এই জন্য তারা মনে করতো যে সে বোধহয় স্পেনেরই হয়ে গেছে, আমাদের এখানে নামে মাত্র খেলছে। তো ওইটা যে চেঞ্জ করা, এবং 16তে যখন হলো, লাক ওয়াজ নট ফেভারিং ইনফ্যাক্ট। এবং দ্যাট ইজ অলসো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি, আর্জেন্টিনা হিস্টোরিক্যালি, এখন তো এবার তো রেফারিং অনেক সুবিধা পেয়েছে, আমি মনে করি আইনগতভাবে জিনিসগুলো ঠিক আছে, কিন্তু 50-50 চান্সগুলো আর্জেন্টিনা পেয়েছে, এটা আসলে সবাই মোটামুটি মেনে নিয়েছেন। সাধারণ দর্শকদের অনেকটা বলতে পারেন লিগালি ঠিক আছে, কিন্তু তাও 50-50 চান্সগুলো কিন্তু কিছু পেয়েছে, এটা সবাই পায়, এটা পেয়েছে, এটা পর্তুগালও পেয়েছে, এটা ব্রাজিলও পেয়েছে। এক্স্যাক্টলি, যে ম্যাচ হেরেছে সেই ম্যাচেও কিন্তু হ্যাঁ, ব্রাজিল তো সেই ম্যাচে 2টা পেনাল্টি পেয়েছে, বা মনে করি পর্তুগাল ক্রোয়েশিয়ার সঙ্গে আপনি যে ম্যাচ চুলে লেগে, হ্যাঁ, তো ফলে ওইরকম হয়েছে। আর অনেকে তো হয়তো দেখেন না, কিন্তু পয়েন্ট হচ্ছে একটা জিনিস দেখেন, আর্জেন্টিনা কিন্তু কী হতো, 86-তে ম্যারাডোনার ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে ক্রোয়েশিয়া 90-তে যে আর্জেন্টিনা হারলো, যে পেনাল্টিটা পেলো, শেষ মুহূর্তের পেনাল্টি, আচ্ছা, তারপরে হচ্ছে সেটা কন্ট্রোভার্সিয়াল লাইক এনিথিং, 94-এ ম্যারাডোনার সেটার বিরুদ্ধে তো তখন আসলে সমর্থকরা, এই এখনকার সমর্থকরা যেরকম বলছেন, তখনকার আর্জেন্টিনার সমর্থকরা বলতে এটা ফিফার চক্রান্ত। 98-এ দেখেন শেষ মুহূর্তে বার্ককেম্পের সেই এক্সট্রাঅর্ডিনারি গোল, ঠিক আছে। আচ্ছা, 2002 আসলে পুরোটাই ডিবা করলো। 2006 কিন্তু জার্মানির বিরুদ্ধে এগিয়ে থেকে শেষ 10 মিনিটে, মানে 80-81 মিনিটে গোল খেয়ে তারা টাই ব্রেকারে হারলো। তো আমি বলছি কি, বা 2014 তো শেষ মুহূর্তে হারলো। তো ফলে আর্জেন্টিনা আগে যেটা হতো, যে অ্যাপার্ট ফ্রম সাম সর্ট অফ হয়তো রেফারিংয়ের কিছু বিষয় ছিল, যদি আমি সেটা কোনো ইন্টেনশনাল মনে করি না, আমি সবসময় মনে করি পার্ট অফ দ্য গেম অ্যান্ড অল দিস, কিন্তু লাকটাও কিন্তু সবসময় আর্জেন্টিনার দেখেন সব শেষ মুহূর্তে গোল সামহাও বিপক্ষেই থাকছে, মনে হতো যে একটুর জন্য, মানে কেন হয় নাই, টাই ব্রেকার। আপনি 3টা ফাইনাল, মেসি আজকে এত কিছু জিতছে, কিন্তু মেসি তো 14, 15, 16 তিনটাই জিততে পারতো। হিগুয়েনের মানে মেসির কোনো দোষ ছাড়াই কিন্তু মেসি ভিলেন হয়েছে। মেসি কারণ হচ্ছে ওই 3টে গোল যদি হিগুয়েন করতে পারতো, হিগুয়েন যে লেভেলের হিগুয়েন তো করতে, 3টাই হতে পারতো, 3টাই আসলে হিগুয়েনের 1-1, মানে 2টা তো একদম 1-1 ছিল। ইভেন 15তেও কিন্তু এটা হিগুয়েন একটা বল মিট করতে পারে না, ইউ কুড রিমেম্বার। তো তাহলে কিন্তু হতে পারতো। আবার দেখেন, গতবার মেসি তো ভালো খেলেও মার্টিনেজ যদি সেভ না করতো, তাহলে না হইতে পারতো। তো বিষয়টা হচ্ছে, তারপর হচ্ছে আর্জেন্টিনা শেষ মুহূর্তে গোল খেত, এই আর্জেন্টিনা শেষ মুহূর্তে গোল দেয়। এই আর্জেন্টিনা, আগের আর্জেন্টিনা কিন্তু একটা গোল খেলেই কিন্তু আপনি সাধারণত তারা ডিরেল্ড হয়ে যেত, প্রেশার অনেক বেশি নিত। স্কালোনি যে মেন্টালিটিটা চেঞ্জ করেছেন, একসঙ্গে করেছেন, এইটা আসলে টেকটিক্স তো হয়েছে কি, ফুটবল টেকটিক্স তো অন বোর্ড হয়, সেটা মাঠে এক্সিকিউশন করে প্লেয়াররা, এবং ডেফিনেটলি ইটস মানে মোস্টলি কোচেস গেম, কিন্তু একই সঙ্গে ম্যানেজমেন্টটা খুব ভাইটাল। যেমন ধরেন স্কালোনির গুরু যিনি সাম্পাওলি তো অসাধারণ কোচ, কিন্তু আপনি আর্জেন্টিনা দলে এসে কিন্তু ফাম্বল করেছেন। কেন করেছেন? ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, আমি মনে করি, বা আমরা যে পড়াশোনা করে যেটা দেখেছি, সেটা হচ্ছে তার যে হাই ইন্টেন্সিটি ফুটবল, যে এরকম ড্রিল করান, তাতে হচ্ছে কি স্টার প্লেয়ারদের ম্যানেজ করা অনেক কঠিন হয়। তারা ওই খুব ন্যাচারালি ম্যানেজমেন্টের বিষয় থাকে, প্লাস এতটা ডিসিপ্লিন, এতটা এফোর্ট দেওয়া, ওটা 18-20 বছরের যে দিবে, যে তো, এবং তাদেরও গুরু যিনি বিয়েলসা, উনি দেখবেন যে লো লেভেল টিম উনি মেরেই ফেলেন সেই, হ্যাঁ, এবং ওনার দলগুলা এই সিজনের শেষ দিকে এসে ফাইনাল সেমিফাইনালে এসে আর পারে না। তার একটা বড় প্রমাণ আমি প্রিমিয়ার লিগে রিসেন্টলি, এবং ওই যে ফিজিক্যালিটিটা এত বেশি হয়, কিন্তু উনি ওই হাই ডিমান্ডিং, এবং সেটার কারণে কিন্তু মেসির, এবং অবশ্য সাম্পাওলি সময় পেয়েছিলেন খুবই কম, 1 বছর, অল্প সময়, আসলে হয়তো লম্বা সময় পেলে হয়তো সাম্পাওলিরও হওয়ার কথা। সেই সাম্পাওলির শিষ্য কিন্তু স্কালোনি, কিন্তু স্কালোনির মধ্যে কিন্তু যেমন সাম্পাওলিদের প্রেসিং, পজিশনাল ফুটবল, পজিশন, হ্যাঁ, সেইগুলো কিন্তু আছে, কিন্তু একই সঙ্গে আর্জেন্টিনার যে কোচিংয়ে মেনত্তি এবং ভিলার্ডো, দুইভাবে তাদের স্কুলটা বিভক্ত। ভিলার্ডো হচ্ছে হার্ড ফোর্ট, আর মেনত্তি হচ্ছে ক্রিয়েটিভিটি। স্কালোনি হচ্ছে মিক্সচার অফ বোথ, এবং সেটাকে বলা হয়, গার্দিওলার ক্ষেত্রেও বলা হয় যে যদিও বিয়েলসা তার গুরু ছিলেন, কিন্তু
উনি ওই যে পজিশনাল ফুটবলটা তার কাছ থেকে নিয়েছিলেন, প্রেসিংটা নিয়েছিলেন, কিন্তু একই সঙ্গে ক্রিয়েটিভ জায়গাটাও আসলে মেহনতি বা মনে করেন যে ট্রেডিশনাল যে আমাদের টেলে সান্টানারের যে ক্রিয়েটিভ উইং ছিল, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের উনি ফ্লারিশ করতে দিয়েছেন। তো স্কালোনি আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাতে সাম্পোলের যে ভুল ছিল ম্যান ম্যানেজমেন্টে, যে মেসিকে বা মাস্টারোনা, আমরা জানেন যে ওইবার কিন্তু বিদ্রোহ হয়েছিল শেষ দিকে, নিজেরাই করেছিলেন 2018-তে মাস্টারোনা নিজেরাই টিম সিলেক্ট করেছিলেন, এরকম আমরা শুনেছিলাম। উনি ওই ভুলটা যেন না হয়, ফলে উনি একই সঙ্গে যেমন কোচিং দর্শনটা ঠিক রেখেছেন, ফুটবলিং এটা করেছেন, আবার হচ্ছে একই সঙ্গে ম্যান ম্যানেজমেন্টও খুব গুরুত্বপূর্ণ, কারণ ইটস হিউম্যান ব্রেইন। আপনি যত কিছু করেন তারা যদি না নেয়, আপনার এটা ভালো, এটা যদি আপনি শিক্ষক তখনই ভালো, তখন ছাত্র মনে করবে যে না এই শিক্ষক যা পড়াচ্ছেন এটা মানে এটা আমার জন্য ভালো। জোর করে পড়ালে একদিন হবে, দ্বিতীয় দিন হবে না। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে হোয়াট স্কালোনি ইজ ডুইং দ্যাট ইজ অলসো এক্সট্রাঅর্ডিনারি, মার্ভেলাস, দুর্দান্ত। এবং লিওনেল স্ক্যালোনির এই বিষয়টা আসলে অনেক আন্ডাররেটেড থেকে যায়। অনেক underrated থেকে যায়। তিনি ইমোশনাল হয়ে গিয়েছিলেন গতকাল যখন দ্বিতীয় গোলটা দেন, লাউতারো মার্টিনেজ যখন গোলটা দিয়েছেন, তাকে দেখে মনে হচ্ছিল আরেকটু হলেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে, কারণ তিনিও আসলে একটা ওই হার্ট অ্যাটাক মুভমেন্টের মধ্যেই বোধহয় থাকেন, যেভাবে আর্জেন্টিনার ফ্যানরাও থাকেন, যে এতগুলো গোল শেষ মুহূর্তে। একটা পরিসংখ্যানই দেয়, 19টা গোল আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে দিয়েছে, তার মধ্যে 12টা গোল এসেছে 75 মিনিট কিংবা তারপর। সো 64% অফ গোলস কামিং ইন দ্য সেকেন্ড হাফ অফ ইট। অনেকে এই পিরিয়ডটা 75 টিল 90 বা টিল এক্সট্রা টাইম, এই পিরিয়ডটাকে আর্জেন্টাইন টাইম বলছেন, ফার্গি টাইমের সাথে মিলিয়ে। সো অবাক হওয়ার মতো কিছু ব্যাপার। আর্জেন্টিনা কামব্যাক করেও জিতছে, নতুন একটা পলিসি তারা বের করেছে, মেসি এখন উইঙ্গার, তিনি ক্রস মারতে পারেন, নতুন অনেক কিছুই আরও দেখাবেন। তো ফাইনালের একটা ছোট প্রেডিকশন নিয়ে নেই, সময় প্রায় শেষ আমাদের আজকের অনুষ্ঠানের। স্পেন ভার্সেস আর্জেন্টিনা, একটা ছবি খুব সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে আর কি, মেসি ইয়ামালকে গোসল করাচ্ছেন। তো এই ফাইনালটা, যেটা ফিনালিজমা হওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গিয়েছিল, সেটা ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ডেস্ট স্টেজের ফাইনাল, মানে এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট স্টোরি কি হতে পারতো? এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট স্টোরি আসলে হতে পারতো না, স্পেশালি ফ্রম দ্য আর্জেন্টাইন সাপোর্টার্স, স্প্যানিশ সাপোর্টার, যারা ওই ফুটবলটা পছন্দ করে, যারা ওই শর্ট পাসিং, আমরা যদিও ইউরোপ বলি কিন্তু আসলে তো ইউরোপের ফুটবল তো এক না, স্পেন, ফ্রান্স, এরা আসলে লাতিন ইউরোপ, যারা তারা আসলে লাতিন ধরনের ক্রিয়েটিভ ফুটবলে খেলে। নর্থ ইউরোপিয়ান যারা ইংল্যান্ড, পোল্যান্ড, ওরা অনেক বেশি, জার্মানি, তারা ফিজিক্যাল ফুটবল খেলে, ফলে ওটার সঙ্গে লাতিন টাচ আছে, ঠিক আছে। তারপর স্পেন এবং তাদের ভাষা এক, কলোনি ছিল, সেটা নিশ্চয়ই প্রশংসনীয় ব্যাপার না, কিন্তু কালচারাল এক্সচেঞ্জেস, ফলে এক ধরনের সংস্থা আর্জেন্টিনার প্লেয়াররা স্পেনকে নিজেদের হোম মনে করে। তো এবং আপনি দেখুন অনেক স্কালোনি তো আপনার ইয়াতেই থাকে, মানে স্পেনই হচ্ছে তার মূল বেসটা, হ্যাঁ, ইয়ে হচ্ছে তার টিচার ফুয়েন্তে হচ্ছে, যখন আলভেস বা কোন দলে ছিল তখন স্কালোনি তার কোচিং কোর্স যখন করায়, হি ওয়াজ দ্য টিচার। তো তার মানে হচ্ছে কি পুরো জিনিসটার মধ্যে অনেক কিছু, মেসিকে স্পেনিশটা অনেক ভালোবাসে, হ্যাঁ, মাদ্রিদিয়ানরা হেট করে, কিন্তু মেসি তো আসলে স্পেনেরই একভাবে চিন্তা করলে। ফলে অনেকগুলো এলিমেন্টস আছে যার মধ্যে আসলে ফুটবলিং রাইভালরি চেয়ে, ইংল্যান্ডের সঙ্গে ছিল ফুটবলিং রাইভালরি এভরিওয়্যার, ক্লাস ডিফারেন্স, ঘরানা ডিফারেন্স, চিন্তা ডিফারেন্স, পলিটিক্স, ম্যারাডোনার ব্যাকগ্রাউন্ড, এখানে আসলে সেরকম কিছু নাই। এখানে দুইটার মধ্যে আসলে অনেক ঐক্য, এবং গার্দিওলার সূত্রে যে ফুটবলটা আসলে স্পেনকে এই জায়গায় নিয়ে গেছে, সেটা তো আসলে আর্জেন্টাইন উদ্ভূত। মানে ওই বিএলসার সঙ্গে উনি 11 ঘন্টা মিটিং করেছিলেন যে হাউ ফুটবল শুড বি প্লেড, সবসময় উনি স্বীকার করেন। তো বলে যে ফুটবলটা আসলে, কারণ এই সব ফুটবলের গুরু ধরা হয়ে যাচ্ছে বিএলসা, যিনি বিএলসি নিজে কিচ্ছু জিতেন, তার ছাত্ররা জিতাচ্ছে, প্রত্যক্ষ ছাত্ররা এবং পরোক্ষ ছাত্ররা, এবং তার যে ফুটবল, সেই ফুটবল, যে ফুটবল আসলে পাওয়ার ফুটবলের বিরুদ্ধে শৈল্পিক ফুটবল বলে গেল স্পেনের, সেই ফুটবল আউট ডমিনেট করলো। এবং ফ্রান্সের সঙ্গে যে স্পেন যে খেললো, দেখালো যে এখনও আসলে আলটিমেট বিউটিফুল ফুটবল গুরুত্ব অনেক, বিউটিফুল ফুটবল খেলে ম্যাচ জেতা যায়, বিউটিফুল ফুটবল খেলে দুনিয়ার সেরা স্টারকে আসলে নবডি বানিয়ে ফেলা যায়। ফলে সেই ফুটবলের লড়াই, মেসির সঙ্গে স্পেনের লড়াই, এটাকে লড়াই না বলে আসলে আমার মনে হয় স্পেন আর্জেন্টিনা আমরা লড়াই বলতে পারি না, এটা প্রদর্শনী বলতে পারি, এটাকে প্রতিযোগিতা বলতে পারি, যে প্রতিযোগিতায় সৌন্দর্যের দলীয় ফুটবলের সেরা দল, টুর্নামেন্টের বেস্ট বিউটিফুল ফুটবল খেলা দল ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার এবং সেরা প্লেয়ার। তো ফলে দিস ইজ দ্য বেস্ট ইউ কুড আস্ক ফর, দিস ইজ দ্য বেস্ট ইউ কুড আস্ক ফর, দ্যাটস হোয়াট উইল বি এবল টু সি নেক্সট সানডে। এবং আমার ধারণা যে this World Cup will be everything will be a big and great memory for us for our next life. দুর্দান্ত। আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ড্রিবলিং এর এই এপিসোডটা পুরো মেসিময় হয়ে গেছে, এবং আই থিঙ্ক হি ডিজার্ভস ইট। এর থেকে বেশি হয়তো আমরা তাকে দিতেও পারবো না অ্যাজ এ ট্রিবিউট। শো শেষ হওয়ার সময় হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ মুস্তফা মামুন আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক কিছু শুনলাম, জানলাম, এবং আগামীকালও আপনাদের সঙ্গে ডেফিনেটলি দেখা হবে আরও একটা এপিসোড নিয়ে। তবে ততক্ষণ পর্যন্ত মেসি নস্টালজিয়ায় থাকুন, কারণ নস্টালজিয়ায় থাকতে হবে না, আপনাকে লাইভ দেখতে হবে। ফাইনালে হয়তো তিনি এমন কিছু করে দেখাবেন যেটা আগে কখনো করেননি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে।